দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারভিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। জনাব ইহসানুল, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাচ্ছি, বিশ্ব হস্তশিল্পের বাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? আসলে আমাদের তো অনেক সমস্যা আছে, তবে সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি যে আমাদের যারা উদ্যোক্তা আছে, আমাদের যারা বেকার আছে, বিশেষ করে আমাদের মেয়েরা যে গ্রামে গঞ্জে অনেকে বসে আছে এবং অনেকে আছে যে অর্ধেক বসে আছে। ধরেন ছোট একটা বাচ্চা আছে যে 3 ঘন্টা কাজ করতে পারে। এই মেয়েগুলোকে নিয়ে এবং সাথে ছেলেগুলোকে নিয়ে আমরা যদি তাদেরকে একটু প্রণোদনা দিতে পারি, তাদেরকে অর্গানাইজ করতে পারি, তাদেরকে মোটিভেট করতে পারি এবং তাদেরকে সঠিক সাহায্যগুলো করতে পারি, বিশেষ করে মার্কেট লিঙ্কেজটা, টেকনোলজি এবং এখানে যদি ছোট ছোট ঋণ, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের যেহেতু জনসংখ্যা আছে, আমাদের প্রচুর বেকার মানুষ আছে, আমরা হতে পারি বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। জি, অবশ্যই। মূল্য সংযোজন করলে পণ্য রপ্তানিতে এটার কিভাবে প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? না, আমি তো মনে করি যে আমাদের যে এই গরিব মানুষগুলো যারা কাজ করবে, তাদেরকে এখানে আসলে সবচেয়ে বেশি প্রণোদনা দেওয়া দরকার। এখানে তাদেরকে আরো হেল্প করা দরকার। সে তো ফরেন কারেন্সি আনবে, সুতরাং আমাদের যে অনেক আপনার কৃষিতে অনেক রকম আছে, প্রণোদনা আছে, অনেক রকম সরকারি টাকার একটা দেওয়ার ব্যবস্থা আছে। এখানে বরঞ্চ ওই জিনিসটা করা দরকার যে আমরা আমাদের মেয়েরা, আমাদের বেকার ছেলেরা যদি কিছু রপ্তানি করতে পারে, আন্তর্জাতিক মানের কিছু করতে পারে, তাদেরকে কিভাবে আরও সাহায্য করা যায়, তাদেরকে আরও অর্থনৈতিক কিংবা মার্কেট লিঙ্কেজ এগুলো করে দেওয়া যায়, সরকার কিভাবে তাদেরকে আরও সম্মানিত করে তাদেরকে মোটিভেট করতে পারে, এই জিনিসগুলো আসলে আমাদের আরও উল্টো করা উচিত। জি, অবশ্যই। শতভাগ কাঁচামাল পণ্যের দেশি পাট শিল্পে পুনর্জাগরণে সরকারের কি ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, আমাদের বিশ্বে কিন্তু এক একটা দেশের এক একটা কাঁচামাল আছে। আমাদের দেশের কিন্তু সবচেয়ে একমাত্র কাঁচামাল আমি মনে করি যে আমাদের পাট। এবং আপনারা জানেন পাটের একটা বিরাট ঐতিহ্য আছে। আমরা যুগ যুগ ধরে পাকিস্তান আমল থেকে এই পাট বিক্রি করে আমরা কিন্তু আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছি। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমরা একটু আগে প্রতিবেদনও দেখলাম যে আমাদের 95% পাট কাঁচামালই চলে যায়, আমরা প্রসেস করতে পারি না। আমরা ওটাতে মূল্য অ্যাড করে আমরা যে ফরেন কারেন্সি নিয়ে আসবো সেটা করতে পারছি না। তো সুতরাং এইটাকে করতে না পারার আসলে রিজনটা কি হতে পারে? এটা তো ধরেন আমাদের তো অনেক বড় বড় ছিল, জুট মিল ছিল আমাদের, অনেক জুট সংক্রান্ত অনেক রকম। আপনি জানেন এই যে নারায়ণগঞ্জ ছিল জুট জুট বেজ একটা অর্থনৈতিক হাব ছিল, কিন্তু সেগুলো আমরা সব বিলীন হয়ে গেছে। তো এটার মূল কারণ হচ্ছে যে আমরা আসলে সঠিক পরিকল্পনা করতে পারিনি, আমরা ম্যানেজমেন্ট ফেল করেছে। আমাদের যে আদমজি জুট মিল ছিল বিশ্বের সবচেয়ে বৃহত্তম ছিল, সেখানে হাজার হাজার মানুষ কাজ করতো, এগুলো এক্সপোর্ট হতো। তো সেগুলো আমরা আসলে বিভিন্ন কারণে আমরা ধরে রাখতে পারিনি। তো সেইগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। এখনও আমাদের জুট মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করে, এবং সেখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট যদি আমরা সুন্দর করে করতে পারি, আমরা যার কাজ সে করবে এবং একজনের কাজ একজন করবে। আমাদের হচ্ছে কি ম্যানেজমেন্টে ফেল করে আমাদের বড় বড় জুট মিলগুলো ফেল করে গেছে। তো এইগুলোকে আসলে পুনরুজ্জীবিত করতে হবে। এগুলোকে বন্ধ তো অবশ্যই না, এগুলোকে চালু করে এটাকে আরও কিভাবে শক্তিশালী করা যায় সেগুলো আমাদের পরিকল্পনা নিতে হবে। কাঁচামালটা আমাদের আছে, দেখেন আমরা অনেক কিছু তৈরি করি কিন্তু কাঁচামালটা কিন্তু নাই, আমাদের লোহা নাই। আমরা লাইট ইঞ্জিনিয়ারিংয়ে কত রকম সমস্যায় আছি যে আমাদের লোহাটা নাই। কিন্তু পাট সংক্রান্ত বিষয়ে আমাদের আছে। এই পাটটা কিন্তু জাপানেও নাই, আমেরিকাতেও নাই। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে সম্ভাবনাময়ী একটা খাত আমি মনে করি। জি, অবশ্যই। যারা নারী উদ্যোক্তা রয়েছে, নারী উদ্যোক্তার সাথে যারা উদ্যোক্তা, তাদেরকে সরকার কিভাবে উদ্বুদ্ধ করতে পারে এই শিল্পে কাজ করার ক্ষেত্রে? দেখেন, আমি আমার গ্রামে একটা প্রকল্প আমি শুরু করেছি। আমি সেটা একটু উদাহরণ দিই যে সেখানে আমি একটা ট্রেনার নিয়ে গিয়েছি। আমি ওখানে 10টা মেয়েকে ট্রেনিং দিচ্ছি। সেই 10টা মেয়ে বিভিন্ন জিনিস বানাতে পারবে, ট্রেনিং পাটের। এবং সেই 10টা মেয়ে আবার ঘরে ঘরে শেখাবে, শিখে সে অর্ডার নিবে, সে ছোট একটা লোন নিবে, নিয়ে সেটা আবার সাপ্লাই করবে একজনকে। এবং যারা এক্সপোর্ট করে
তাদের বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে। এই যে আমি প্রক্রিয়াটা বললাম, এরকম যদি আমরা ঘরে ঘরে এরকম একটা উদ্যোগ নিতে পারি, আমাদের অনেক রকম উদ্যোগ আছে, সেটাকে আরও ত্বরান্বিত করতে হবে। আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, আমাদের বিসিক আছে। তো এদের এই পরিকল্পনাগুলো এই ছোট ছোট, যে আমরা ছোট একজন উদ্যোক্তা তৈরি করে তাকে একটু প্রণোদনা দেওয়া, তাকে টাকা পয়সা দেওয়া, মার্কেট লিঙ্কেজ করে দেওয়া, এক্সপোর্ট যারা করবে তাদের সাথে ব্যাকওয়ার্ডে তাদেরকে লিঙ্ক করে দেওয়া, এই জিনিসগুলো আসলে আমাদের ব্যাপকভাবে করতে হবে এবং মোটিভেট করতে হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু হতাশ হয়ে যায়, তাদেরকে মোটিভেট করে তাদেরকে ছোট লোন, এই সব বিষয় আসলে আমাদের বাচ্চারা অনেক বিপদে পড়ে যায়। এটা লোন নিতে গেলে দেখা যায় যে অনেক রকম সমস্যা। আমি এই ব্যাপারটাতে আসছিলাম যে লোনের সময় অনেক সময় দেখা যায় যে আমরা মানে লোন পাচ্ছি না বলে উদ্যোক্তা হতে পারছে না। তো এই ক্ষেত্রে সরকারি ভূমিকা পালন করা কতটুকু জরুরি বলে মনে করছেন? এটা আমি একটু আগে আপনাকে বলেছি, আমরা যে কত হাজার হাজার কোটি টাকা আমরা ডিসবার্স করি, আমাদের কত টাকা মানে হয়তো আবার জমা পড়ে না, কিন্তু আমরা এই ছোট একটা লোন, 1 লক্ষ টাকার একটা লোন, সেটা দিতে নিয়ে আমরা কত রকম যাচাই বাছাই করি। এইখানে আমাদেরকে আসলে সরকারকে কিংবা আমাদের নীতিমালাকে আরও অনেক ইজি করা দরকার। আমরা যখন আমার আন্ডারে কয়েকটা আমাদের বিটাকে একটা প্রকল্প আছে, সেখানে কিন্তু এই নারী উদ্যোক্তাদেরকে আমরা একটু করি, সাহায্য করি। তো ওখানে একটা মেয়ে, অনেকগুলো মেয়ে এরকম উদ্যোক্তা হয়েছে পাট নিয়ে, কিন্তু তারা এই লোনগুলো নিতে যে তাদের দিনের পর দিন ওই ব্যাংকে দৌড়তে হয়। তো ওখানে আমাদের ফোন করতে হয়, আমরা বলতে হয়। তো এইগুলো খুব দুঃখজনক যে এখানে একটা মেয়ে একটা লোন নিবে, তাকে এত নিয়ম কানুন, এত রকম মানে এই জিনিসগুলো ইজি করা দরকার। এবং এগুলা আমাদের ব্যাংকার যারা আছে তারা ফিল্ডে আরেকটু বাস্তবতা যে তারা দেখে একটু সহজ করে দেওয়া দরকার, সে যেন কঠিনের মধ্যে না পড়ে। এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসা কতটুকু আগাচ্ছে বলে আপনি মনে করছেন? না, আগাচ্ছে, কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই মন মানসিকতা, আমাদের এই যে মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে, এই মার্কেটিংটা কিন্তু সরকারকে কিংবা বড় বড় প্রতিষ্ঠানকে এটাতে উদ্যোগ নিতে হবে। এবং আমাদের যে কর্পোরেট অফিসগুলো আছে তারাও যদি এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে, বিশেষ করে যারা পাট নিয়ে কাজ করে, তারা যদি এই নেটওয়ার্কিংটা, আমাদের যেসব জায়গায় পাট হয় আমাদের উত্তরাঞ্চল কিংবা বিভিন্ন জায়গায়, সেখানে যদি এই নেটওয়ার্কিংটা করে ঢাকার সাথে একটা লিঙ্কেজ করে দেওয়া বড় বড় হাউসের সাথে, যেটা আমি একটু আগে বললাম আমার গ্রামে আমি একটা শুরু করেছি। তো এরকম যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে দেখা যাবে কি আপনি গ্রামে গ্রামে যত বেকার মানুষ আছে তারা কিন্তু সবাই কর্মসংস্থানে আসবে। যে আপনি পাট দিয়ে হাতে কিছু করবেন, দেখা গেল একটা মেয়ে সে হয়তো সারাদিনে 2 ঘন্টা সময় পায়, তার সংসারে কাজ আছে, বাচ্চা আছে, সে কিন্তু ওই 2 ঘন্টারই একটা পয়সা পেতে পারে। তো এরকম কিন্তু আমরা যেগুলো আমাদের শ্রম নষ্ট হচ্ছে, মানুষ কিন্তু বসে থাকলেই কিন্তু শ্রম আবারটা নষ্ট হয়, এগুলাকে কিন্তু ইউটিলাইজ করা যায় এই হস্তশিল্প দিয়ে। অবশ্যই। শেষ একটা প্রশ্ন জানতে চাচ্ছি, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাদেরকে প্রথমে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কঠিন আমি জানি, অনেক জায়গায় অনেক নেগেটিভ আছে, কিন্তু সুযোগ আছে। হতাশ না হয়ে তারা যদি এগিয়ে আসে, যেমন আমার গ্রামে আমি মোটিভেশনাল সেশন করি, আমি আমার গ্রাম এবং আমার আরও 8-10টা গ্রাম এগুলোকে নিয়ে আমি মোটিভেশনাল করি। ওখান থেকে যে আমি আপনার বললাম 10টা মেয়েকে আমি বাছাই করে নিয়ে আসছি। তো এরকম যদি এলাকায় এলাকায় আমাদের বিভিন্ন এনজিও কিংবা সরকারি প্রতিষ্ঠান তারা যদি উদ্যোগ নেয়, তাদেরকে একটু প্রণোদনা দেয়, তাদেরকে একটু সাপোর্ট দেয়, তখন কিন্তু এই বিপ্লবটা হবে। এবং এটা একটা বিপ্লব করার মতো অবস্থা আছে আমাদের, কারণ আমাদের মানুষ আছে, আমাদের বেকার মানুষ আছে। এবং আপনারা জানেন যে গতকালই একটা সমীক্ষা হয়েছে, যে সেখানে দেখা গেছে যে আমাদের বেকারত্ব অনেক বেশি, আমাদের দেখা যায় যে অনেকে বসে থাকে। তো এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা বিরাট একটা সাফল্য পেয়ে যাবো ইনশাআল্লাহ। ছোট উদ্যোক্তা বা নারী যারা উদ্যোক্তারা রয়েছে তারা এক্ষেত্রে কিভাবে সুযোগ পেতে পারে? তাদেরকে আমি প্রথম বললাম যে একটা স্বপ্ন দেখতে হবে, একটা পরিকল্পনা করতে হবে, করে যেসব প্রতিষ্ঠান সাহায্য করে, যেমন বিসিক করে, আপনার এসএমই ফাউন্ডেশন করে, বিভিন্ন এনজিও করে, তাদের সাথে কানেক্ট করতে হবে, করে তাকে একটা ট্রেনিং নিতে হবে। ট্রেনিং নিয়ে সে জিনিসটা শিখবে, শিখে নিজে তৈরি করবে, করে আরও 10 জনকে শিখাবে। এইভাবে কিন্তু সে আস্তে আস্তে তার বাড়ির থেকেই শুরু করতে পারে। আমরা যে পাটের যেটা দেখলাম, সেই পাটের কিন্তু অনেক কিছু হতে পারে। আপনি অনেকগুলো উদ্যোক্তাকে আমরা দেখলাম, ঘরে ঘরেই করা যায়।
তো সেটা তাদেরকে আমরা এরকম যদি আপনারা বিভিন্ন অনুষ্ঠান করেন, তাদেরকে প্রচারণা করেন, তারা হয়তো উৎসাহিত হবে এবং তারা এগিয়ে আসবে ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এহসানুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্টারবিজের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মোহাম্মদ এহসানুল করিমের সাথে।